This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুকুমার রায় লিখেছিলেন যে 7 জার্মান একা জগাই তবুও জগাই লড়ে। এই মেঘনাদ মণ্ডলের প্রশংসা করতে গিয়ে এই লাইনগুলোই যখন মাথার মধ্যে এলো, তারপর দেখলাম সুকুমারমতি বাঙালির মুখে মুখে এই লাইনগুলো ঘুরতে শুরু করেছে। রাজ্য পুলিশও তাদের সোশ্যাল মিডিয়া পেজে সুকুমার রায়কেই কোট করেছে। আর এখান থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কয়েকটা প্রশ্ন নতুন করে কিন্তু উঠে গেছে। খেয়াল করে দেখুন, সোনার দোকানে ডাকাত পড়ল, একা মেঘনাদ লড়ে গেলেন। একটা লাইট পোস্টের আড়াল থেকে গুলি ছুটতে ছুটতে এক ডাকাতকে ঘায়েলও করলেন। এই জন্য মেঘনাদের যতটা প্রশংসা প্রাপ্য সেটা সবাই করেছেন, আমরাও করছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যটার কি হলো বলুন তো? কী এমন হলো এই রাজ্যের যে বাইরের রাজ্য থেকে দুষ্কৃতীরা অবাধে আসছে, অপরাধ করছে আর পালিয়ে যাচ্ছে? অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে ওই পশ্চিমবঙ্গের যেগুলো বিহার আর ঝাড়খণ্ড বর্ডার লাগোয়া জেলা, সেই সমস্ত জায়গাগুলোতে এই বিহারের শার্প শুটারদের মাধ্যমে একাধিক খুনের ঘটনা ঘটেছে। বিহার এবং ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এই রাজ্যের পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম বা মালদা মুর্শিদাবাদের কিছু অংশ, এগুলো যেন এই বিহারের খুনি ডাকাতদের একদম মুক্তাঞ্চল হয়ে গেছে। জানেন তো, গত বছর দুয়েকের ক্রাইম রেকর্ডগুলো একবার মনে করাবার চেষ্টা করছিলাম আপনাদের। এই মুহূর্তে যে কটা কথা, যে কটা ঘটনা মনে পড়ছে আপনাদের সাথে শেয়ার করছি। খেয়াল করে দেখুন, 2020 সালের 4 অক্টোবর উত্তর 24 পরগনার টিটাগড় থানার ওই ঢিলছোড়া দূরত্বে, থানার থেকে মাত্র কিছুটা, সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মনীশ শুক্লকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে মনীশকে খুন করার জন্য বিহার থেকে শার্প শুটার ভাড়া করা হয়েছিল। সিআইডি জানতে পেরেছিল যে মনীশ শুক্লকে খুনের ষড়যন্ত্রটা এখানে বসে হয়নি, হয়েছিল পাটনা থেকে। উদাহরণ নাম্বার 2, 2021 সালের 21শে সেপ্টেম্বর, সেদিন দুপুরে ওই চন্দননগরে একটা গোল্ড লোন কোম্পানির অফিসে ডাকাতি হয়েছিল। সেই ডাকাতির ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছিল তাদের মধ্যে ছিল ছোট্টু নামের এক দুষ্কৃতী। পরে কি জানা গেছিল জানেন? মনীশকে খুনের ঘটনাতেও এই ছোট্টু জড়িত ছিল। 2020 সালে এ রাজ্যে এসে যারা মনীশ শুক্লকে খুন করেছিল তাদের মধ্যে, আর এই যে যারা এই গোল্ড লোন সংস্থায় ডাকাতি করেছিল তাদের মধ্যে, দুটোতেই ওই ছোট্টু ছিল। অর্থাৎ 1 বছরের ব্যবধানে বিহার থেকে বাংলায় এসে খুন আর ডাকাতির মতো দুটো অপরাধ ঘটিয়েছিল ছোট্টু। এবং ভাবুন, প্রথমটা খুন করার পর তার কিন্তু এই কনফিডেন্সটা জন্মে গেছিল যে ওখানে যাওয়া যায়, আবার কেউ ধরবে না, আবার একটা অপরাধ করে আসা যায়। তাই করেছে। এবার ছোট্টু তো একা নয়, আজকেই চন্দননগর থেকে বিহারের এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ, জানেন তো? এবং তাদের কাছ থেকে কী পাওয়া গেছে জানেন? 4টে দেশি পিস্তল। বলবেন তো যে ও মেড ইন মুঙ্গের টুঙ্গের হবে আর কি। ঠিক একসময় মেড ইন মুঙ্গের আগ্নেয়াস্ত্র বাংলায় সহজলভ্য হয়ে গেছিলো, ছয়লাভ হয়ে গেছিলো চারপাশে। এখানকার অপরাধীরা অল্প কিছু পয়সা খরচ করে ওই মুঙ্গেরই পিস্তল টিস্তল চালিয়ে দিত আর কি। এখান থেকে বিভিন্ন যে ডাকাত ঠাকাতরা ধরা পড়তো তাদের কাছে দেখা যেত যে ওই বিহারি অস্ত্র রয়েছে। হ্যাঁ, এখন দেখছি শুধু অস্ত্র নয়, বিহার থেকে অস্ত্রের সঙ্গে সঙ্গে এই অস্ত্র কারা চালাবে সেই গুন্ডাদেরও আমদানি করছে আমাদের রাজ্য। বিহার ঝাড়খণ্ডের একাধিক দুষ্কৃতী এ রাজ্যে আসছে, অপরাধ করছে, দিব্যি গা ঢাকা দিচ্ছে। গত কয়েক বছরে এ রাজ্যে অপরাধ মানেই কিন্তু বিহার কানেকশান, প্রায় সেরকম অবস্থা হয়েছে। সব কটার একটু কেস ফাইল খুলে যদি দেখা যায়, এরকমই দেখা যাবে। আচ্ছা, এইভাবে পশ্চিমবঙ্গের পুলিশকে বলে বলে গোল দেওয়ার প্র্যাকটিসটা বিহারের অপরাধীরা কি করে করলো আর কোথায় করলো বলুন তো? রানাঘাট, পুরুলিয়া, শক্তিগড়, ব্যারাকপুর, রানীগঞ্জ, ডুমুরজলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। গত কয়েক বছরে সোনার দোকানে ডাকাতি ছাড়াও আরও 2টি বিষয় বড্ড বেশি মাথাচাড়া দিয়েছে: অপহরণ এবং শুট আউট। খুল্লা চলছে অপারেশন। কথায় বলে, অনেক ঘটনারই একটা ঘটনা প্রবাহ থাকে: খুন, অপহরণ বা সোনার দোকানের ডাকাতি। 3 ক্ষেত্রেই 2টো কমন ফ্যাক্টর: বিহার যোগ এবং বাংলা সেফ করিডোর।
মাঝে মাঝেই বাংলায় মুঙ্গেরের আর্মস সাপ্লাইয়ের ঘটনা উঠে আসে। দেশি বন্দুকের কারিগরেরা বাংলায় এসে কারখানায় বন্দুক বানাচ্ছে এমন খবরও শোনা যায় মাঝে মাঝে। তবে সব কিছুকে আপাতত ছাপিয়ে যাচ্ছে একটা বড় নেটওয়ার্ক। উঠে আসছে এক সুবোধের নাম। ডাকাত সুবোধ 2018 থেকে জেলে রয়েছে। গ্রেপ্তারের সময়ও 15 কেজি সোনা ছিল সুবোধের কাছে। 6 বছর ধরে জেলে থাকলেও সুবোধ সমানভাবে সক্রিয়। বাংলায় যাবতীয় ডাকাতির ছক সুবোধের নেটওয়ার্কেই চলছে। বাংলায় ঢুকে ডাকাতি করে বিহারে চলে যাওয়ার ছক অত্যন্ত নিপুণ। যারা অপারেশনে যুক্ত থাকে তারা জানে না কে প্ল্যান করছে। বাংলায় ডাকাতি করা সোনা নেপালের চোর বাজারে বিক্রি হয়। নেপালে সেই সোনা গলিয়ে আন্তর্জাতিক বাজারে চলে যায়। গোটা অপারেশনের জন্য বাংলাকেই টার্গেট করেছে অপরাধীরা। যা জানা যাচ্ছে তাতে গত 5 বছরে 7 রাজ্যে 105 কোটি টাকা মূল্যের সোনা ডাকাতি করেছে এই গ্যাং। আরও মজার কথা, ডানলপের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় রাজ্যে সিআইডি জেরাও করেছিল সুবোধ সিংকে, কিন্তু কোনো লিঙ্ক পাওয়া যায়নি। প্রশ্নটা এখানেই, খুন, অপহরণ বা ডাকাতি, পড়শি রাজ্যের অপরাধীরা কি বাংলাকে সেফ জোন ভেবে ফেলছে? ইন্টেলিজেন্স এবং প্রশাসনের মধ্যে কোঅর্ডিনেশনের অভাবেই কি বাংলা ক্রমশ অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে? প্রশ্ন নিরাপত্তার, উত্তর অবশ্য রাজনীতিরই মিলছে। অত্যন্ত পরিকল্পিতভাবে এই যে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের এবং বিপুল হার ভারতীয় জনতা পার্টির, এটা থেকে নজর ঘোরাতে প্রতিবেশী রাজ্য থেকে একটি বিশেষ দল তাদের মদতপুষ্ট কিছু লোককে ঢুকিয়ে এমন কিছু সিন ক্রিয়েট করাচ্ছে, এমন কিছু অপকর্ম ঘটাচ্ছে যাতে হঠাৎ আবার নেগেটিভিটিটা সামনে চলে আসে। বক্তব্য শুনলাম, ঘটনা শুনলাম, অভিযোগ শুনলাম, সে অভিযোগের কারণ বা পাল্টা অভিযোগও শুনলাম। এবার জাস্ট 2-3টে প্রশ্ন। প্রথমত, বাংলার সরকারকে হেয় করতে যদি বিরোধীরা ষড়যন্ত্র করেও থাকে, তাহলে সেই ষড়যন্ত্র সফল করতে বাংলার পুলিশ কেন বাধা দিচ্ছে না? কেন তারা সেই ষড়যন্ত্র সফল করতে দিচ্ছে? কুণাল ঘোষ বারবার বললেন তৃণমূল বারবার জিতছে। রাজনৈতিকভাবে এটে উঠতে না পেরে নাকি এই বিরোধী রাজনৈতিক দলগুলো ভিন রাজ্য থেকে দুষ্কৃতীদের জামাই আদর করে এরা যে নিয়ে আসছে। আজ তো আবার জামাই ষষ্ঠী, কিন্তু বাংলায় বিহারের ডাকাতের যা কদর, তাতে তো মনে হচ্ছে আরেকটা প্রশ্ন আর কি, পুলিশ হলে কি শ্বশুর হওয়া যায় না? প্রায় তো সেরকম ব্যাপার। ওখানকার ডাকাতরা ওই প্রশ্ন করছে কিনা আমরা জানি না। জামাই আদর। যাই হোক, পুলিশের নেটওয়ার্ক যদি স্ট্রং হতো তাহলে তো ভিন রাজ্যের দুষ্কৃতীরা এ রাজ্যকে তাদের ফেভারিট হান্টিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারতো না। আর পুলিশ তো বিরোধীরা চালায় না, চালান পুলিশ মন্ত্রী। কুণাল ঘোষ কি সেটা ভুলে গেলেন নাকি? প্রশ্ন 2, কুণাল ঘোষ কি জানেন যে একটা আঙুল অন্যের দিকে তুললে 4টে আঙুল নিজের দিকে থাকে? এ রাজ্যে যাবতীয় অপকর্ম আসলে বিরোধীদের ষড়যন্ত্র। তৃণমূলকে খাটো করতে বিরোধীরা ষড়যন্ত্র করেছেন। এই রকম একটা বিষয়কে মোটামুটি প্রতিষ্ঠিত করে দেওয়ার ফলেই কি ওই তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে পিটিয়ে দিলেন, ধরে নিলেন? এটাও লোকে ভাববে বিরোধীদের চক্রান্ত। দেখুন, সোহম কিন্তু বিরোধী নন, কুণাল ঘোষের দলেরই লোক। এবার বিরোধীরা তো বলছেন যে সোহম তৃণমূল করেন বলেই তার বিরুদ্ধে নাকি পুলিশ কোনো পদক্ষেপ করছে না। সিসি ক্যামেরার ফুটেজে সোহমের বিরুদ্ধেও প্রমাণ রয়েছে। সোহম জামিনও নেননি। তাহলে কেন সোহমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? আজ তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা পর্যন্ত হয়ে গেল। আক্রান্ত এই রেস্তোরাঁর মালিক, তিনি তো হাইকোর্টে চলে গেছেন। এবার যদি প্রশ্ন ওঠে, আদালতের নির্দেশ ছাড়া কি শাসক দলের পুলিশ কাউকে গ্রেফতার করবে না, বা শাসক দলের কাউকে গ্রেফতার করবে না পুলিশ? ঠিক যেরকম শাহজাহানের ক্ষেত্রে হয়েছিল। শাহজাহান এই তো শাসক দলের প্রতিনিধি। এবার সেক্ষেত্রে এই প্রশ্ন তো উঠবেই, শাসক দলের প্রতিনিধি শাসক দলের ঘনিষ্ঠদের জন্য কি আলাদাই? কে জানে। এই সমস্ত প্রশ্ন উঠলে কুণাল ঘোষ নতুন কোনো ষড়যন্ত্রের গন্ধ পাবেন কিনা। তবে যতই আমাদের রাজ্যকে লোকজন টার্গেট করুক, আমাদের রাজ্যও কিন্তু সহজে ছড়নেওয়ালা না। দেখছেন তো, আমাদের রাজ্য এখন পরিষ্কারভাবে শোধবোধে বিশ্বাসী। ওই যে চন্দননগরে কীরকম মারের বদলে মার থিওরি কাজে লাগানো হলো, তাই বিহারের ধার কর্জও আমরা একদম সুদে আসলে শোধ করে দিচ্ছি। ওই বিহারের ডাকাতরা বাংলায় আসছে, আর বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা বিহারে যাচ্ছে। একদম শোধবোধ। শুধু ওরা আসছে ডাকাতি করতে, আর এখানকার ছেলেমেয়েরা
তারা বিহারে যাচ্ছে পরীক্ষা দিতে। हमारा पश्चिमबंग में सौत लोग का कोई मूल्य नहीं है, जो चोरी चामारी करता है ना वही पर सरकार ध्यान देता है। পটনার রাস্তায় দাঁড়িয়ে আক্ষেপ করছিলেন বাঙালি বেকার যুবক উত্তম লেট। রামপুরহাটের বাসিন্দা উত্তম। কয়েক হাজার বাঙালির মতো উত্তমও চাকরির খোঁজে বিহারে ছুটেছেন। মে মাসে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল, এখন চলছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কেন বিহারে? পটনায় দাঁড়িয়ে অভিযোগের ভাড়ার উপর করে দিয়েছেন উত্তমরা। আমাদের পশ্চিমবঙ্গে বিগত 10 বছর ধরে কোনো এসএসসি বা স্কুল শিক্ষক নিয়োগের কোনো পরীক্ষা হচ্ছে না। আমার বর্তমান বয়স 33 হয়ে গেছে। আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে স্কুলের টিচার হব। প্রত্যেকটা সরকারই এটাকে নিয়ে বিজনেস করছে, খেলা করছে। আজকে বিহার আমরা এসেছি একটা আশা ভরসা নিয়ে যে হয়তো এখানে চাকরি পেতে পারি। বাংলাতে চাকরির অবস্থা খারাপ, চাকরির কোনো স্কোপ নেই এবং যেগুলো চাকরি বাকরি হচ্ছে সেগুলো সমস্ত পয়সা দিয়ে চাকরি হচ্ছে এবং বিভিন্ন নেতা যারা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তারা এর মধ্যে ইনভলভ এবং তারা পুরো এক চাকরির জন্য 30 লক্ষ 35 লক্ষ করে টাকা চাইছে। আমরা সাধারণ ঘরের লোকজন, ছেলে মেয়েকে আমরা শিক্ষিত করেছি কিন্তু চাকরি দিতে পারছে না সরকার, কিন্তু আমরা অত টাকা দিতে পারবো না যার জন্য আমাদের ছেলে মেয়ে চাকরি হচ্ছে না। অনেক বছর শিক্ষক নিয়োগ হচ্ছে না, সঙ্গে দুর্নীতির ফাঁস। এদিকে চাকরি প্রার্থীদের বয়স তো কারো থেমে থাকছে না, তাই কেউ নিজে, কেউ স্ত্রীকে নিয়ে, কেউ নাতনিকে নিয়েও বিহারে ছুটেছেন। প্রবল গরমে টিকিট না পেয়ে জেনারেল কামরায় ঠাসাঠাসি করে গাদাগাদি করে, কারো আবার ট্রেন লেট করেছে, তাই পরীক্ষাই আর দেওয়া হয়নি। এই ভোগান্তির দায় কার? আগে শুনেছিলাম যে বিহার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যায়, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে হারে ছেলেমেয়েরা আসছে আর যে কষ্ট করে আসছে, খুব মর্মান্তিক। এই যে বেকার ছেলেদের নিয়ে এই যে কি চলছে জানি না কবে সুদিন আসবে। পটনা সচিবালয় পারলে নবান্ন কেন পারছে না, এই প্রশ্ন তো এড়িয়ে যাওয়া যাচ্ছে না। বিহার সরকার আজকের তারিখে যেভাবে সত্যি শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিয়েছেন, অবশ্যই এটা বাংলা সরকারকে ভেবে দেখা দরকার।